মিশ্র সহ বামপন্থী আন্দোলনের নেতৃবৃন্দ, মা বোনেরা, ভাইয়েরা, বন্ধুগণ, কমরেডগণ, 26 তারিখে ধর্মঘটের কথা আমরা যখন প্রচার করছি তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কথা বলবার চেষ্টা হচ্ছে যে কর্মনাশা বন্ধ। আমিও আপনাদের বলতে চাই যে 26 তারিখে ধর্মঘট হলে 3টে কৃষি আইন প্রত্যাহার করে নেবে, শ্রম আইন বাতিল করে যে শ্রম কোড লাগু করার চেষ্টা হচ্ছে তাও বাতিল হয়ে যাবে, জিনিসপত্রের দরদাম কমে যাবে, আমাদের কাজ পাওয়ার দরজা খুলে যাবে, সকলের জন্য 10 কেজি খাদ্যশস্য মাসে দেওয়ার ব্যবস্থা হবে, কিংবা যারা আয়কর দেয় না তাদের জন্য 7,500 টাকা প্রণোদনা হিসাবে দেওয়া হবে, সেটা নাও হতে পারে। কিন্তু ধর্মঘটকে সামনে রেখে যে 2 মাস ব্যাপী যাদের জন্য ধর্মঘট তাদের মধ্যে আমরা প্রচার করছি দেশ বাঁচানোর লড়াই, এটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বাঁচানোর লড়াই, এটা আমাদের রুজিকে রক্ষা করার লড়াই, এটা জিনিসপত্রের দরদাম কমানোর লড়াই, এটা এই লড়াইয়ে কত বেশি সাধারণ মানুষ সামিল হবেন তার ভিত্তিটা তৈরি হবে, কারণ আরো বড় লড়াই আমাদের সামনে অপেক্ষা করছে। ধর্মঘটে কিছুই হয় না, আমি তৃণমূলীদের স্মরণ করিয়ে দিতে চাই। নরেন্দ্র মোদী কয়লা খনির নিলাম করার জন্য দিনক্ষণ ঠিক করে ফেলেছিলেন। আমাদের দেশে যারা কয়লা খনিতে কাজ করে প্রায় 5 লক্ষ কয়লা খনি শ্রমিক নিশ্চিত ধর্মঘট করলো, আর নরেন্দ্র মোদীদের কয়লা খনির নিলাম করার ডেটটা পিছিয়ে দিতে হলো। নভেম্বরে করার কথা না, এখনো উচ্চবাচ্য করছে না। ধর্মঘটে কোনো কাজ হয় না। যারা বলছেন কেন ধর্মঘট, আমি তাদের বলতে চাই এই কেন কথাটা আপনারা শুধু ধর্মঘটের ক্ষেত্রে কেন বলছেন? আপনি বলুন কেন এসএসসি হয় না, কেন টেট হয় না? 1997 সালের পর থেকে প্রতি বছর যেমন দুর্গাপূজা হয়, যেমন গ্রীষ্ম আসে, যেমন বর্ষা আসে, যেমন শীত আসে, তেমনি প্রতি বছর এসএসসির পরীক্ষা হয়, টেটের পরীক্ষা হয়, প্রত্যেক বছর প্যানেল তৈরি হয়, প্রত্যেক বছর শিক্ষক নিয়োগ হয়। কি এমন ঘটনা ঘটলো 11 সালের পর আর হচ্ছে না? প্রশ্ন তুলুন, কেন হচ্ছে না? প্রশ্ন তুলুন, প্যানেল কেন প্রকাশ করা হয় না? প্রশ্ন তুলুন, SMS এ চাকরি কেন দেওয়া হয়? তালিকায় 300 জনের নাম আছে না 3000 জনের নাম আছে, এটা জানার অধিকার আমাদের আছে। তপশিলি জাতি আদিবাসীদের রিজার্ভেশন অনুযায়ী তারা কাজ পাচ্ছে কিনা প্যানেল প্রকাশ না করলে কি করে বোঝা যাবে? বোঝা যাবে না। কেন এই চালাকি? কেন আদিবাসী ছাত্রছাত্রীরা হোস্টেল থেকে বাড়ি ফিরে যাচ্ছে? প্রশ্ন তুলুন। প্রশ্ন তুলুন, কেন জিনিসের দাম বাড়ছে? প্রশ্ন তুলুন, এখনো পর্যন্ত আমাদের রাজ্যে একটাও কলকারখানার ফিতে মমতা ব্যানার্জির কাটার সুযোগ হলো না কেন? নরেন্দ্র মোদী একটা কারখানার ফিতে কাটেনি এখনো পর্যন্ত। কেন আমাদের অর্থনীতি গাড্ডায়? নরেন্দ্র মোদী বলেছিলেন $5 ট্রিলিয়ন বাজেট, আমরাই হব পৃথিবীর বৃহত্তম অর্থনীতির দেশ। তার জন্য আমাদের আর্থিক বিকাশের হার হওয়ার কথা 10, সেটা এখন -23.9। এখন তো রিজার্ভ ব্যাংক ঘোষণা করে দিয়েছে আমাদের দেশে এখন আর্থিক মন্দা চলছে। তাহলে কোথাও কেন প্রশ্নটা তুলবেন? ধর্মঘট কেন? আর মানুষের জীবনে এত কষ্ট কেন, এত দুর্দশা কেন? কৃষক ফসলের দাম পায় না কেন? কৃষককে আত্মহত্যা করতে হচ্ছে কেন? পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করছে কেন? এই কেনগুলো আপনারা তোলেন না কেন? আমাদের জানার ইচ্ছে আছে। শুধুমাত্র
ধর্মঘটের বিরোধিতা করার জন্য এইসব কথা আপনারা বলছেন। ধর্মঘট তো আমাদের আইন সিদ্ধ একটা অধিকার। পৃথিবীর একটা দুটো দেশ ব্যতিক্রম বাকি সব দেশে শ্রমিক শ্রেণীর ধর্মঘট করার অধিকার আছে, আমাদেরও আছে। প্রতিবাদ কিভাবে হবে? এত অন্যায়ের প্রতিবাদ কিভাবে হবে? রেল বিক্রি হয়ে যাচ্ছে, খনি নিলাম হয়ে যাচ্ছে, পেট্রোলিয়াম কোম্পানি বিক্রি করে দিচ্ছে, বিমান বিক্রি করে দেওয়া হচ্ছে, একটার পর একটা আমাদের দেশের সম্পদ, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা সব বিক্রি হয়ে যাচ্ছে। কই কেন প্রশ্নটা তুলছেন না কেন? এতদিন তো লকডাউন ছিল। লকডাউন মানে কারখানা বন্ধ, লকডাউন মানে 15 কোটি লোক কাজ হারিয়েছে, লকডাউন মানে পরিবহন এখনো স্বাভাবিক নয়, লকডাউন মানে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারছে না। সে তো ধর্মঘটের থেকে বেশি করবো না স্যার, কিন্তু করোনা সংক্রমণ রুখে দেওয়ার জন্য সরকার যে ব্যবস্থা নিয়েছে আমরা তার সঙ্গে সহযোগিতা করেছি, কিন্তু সরকারের যা করণীয় ছিল সে কাজ সরকার করেনি। তিনটে তো কাজ। একটা কাজ হচ্ছে সংক্রমণ যাতে ছড়াতে না পারে, একটা কাজ হচ্ছে যারা করোনা পজিটিভ হয়েছে তাদের যাতে ঠিকঠাক চিকিৎসা হয়, আর একটা হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতিতে মানুষ যাতে বেঁচে থাকতে পারে তাকে রেশন দাও, তাকে আর্থিক প্রণোদনার ব্যবস্থা করো, স্কুল কলেজ আস্তে আস্তে কি করে স্বাভাবিক করা যায়, কলকারখানার দরজা যাতে খোলা যায়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা যায়, রুটি রুজির স্বাভাবিক পরিস্থিতি যাতে আমরা আবার চালু করতে পারি। ওই সেদিকে তো নজর নেই। তবে বাবলু আপনাদের কাছে সঠিকভাবে বলছিলেন, এখন আদিবাসীদের প্রতি দরদ দেখাতে হবে। তাই আদিবাসীদের ঘরে দুপুরে 5 মিনিট টাইম দেবে, কলা পাতায় সরু চালের ভাত। আরে আদিবাসী ঘরে গেলে আর দামারি খেলে না, কাঁচা লঙ্কা পান্তা ভাত খেলে না। আদিবাসী পাড়ায় গেলে আদিবাসীদের নাচ গান, তাদের সংস্কৃতি, তাদের জীবন চর্চা দেখলে না। আদিবাসী বাড়িতে গেলে আর এই তৃণমূল সরকার কেমন তাদের ওখানে সুলভ শৌচাগার করেছে একবার উকি মেরে বাথরুমটা দেখলে না। বিকেলের মধ্যে ফিরে চলে গেলে সল্টলেকে গিয়ে একটা 5 স্টার হোটেলে গিয়ে উঠলে, আসলে 50টা ফটোগ্রাফার ছবি তুলছিল। এই ছবিগুলো এখন চলবে ভোট পর্যন্ত, শুধু ফটো শুটিং এর জন্য ওখানে যাওয়া হয়েছে। আদিবাসীদের প্রতি কোনো দরদ নেই। কেন অলচিকি মাস্টার নিয়োগ হচ্ছে না? কেন আদিবাসী ছেলেমেয়েরা হোস্টেলে থাকতে পারছে না, বাড়ি ফিরে চলে আসছে? কেন আদিবাসীদের জন্য বামফ্রন্ট সরকার যাওয়ার পরে একটাও জঙ্গলের জমিতে পাট্টা দেওয়া হয়নি? কেন আদিবাসীরা যে জমি পাট্টা পেয়েছে সেই জমি কেড়ে নেওয়া হচ্ছে? এসব প্রশ্ন বাবলু আপনাদের সামনে বলেছে, একটা কথার কোনো জবাব বিজেপি ওয়ালাদের কাছে মিলবে না। বিরসা মুন্ডাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, আমি তার মধ্যে যেতে চাই না, কিন্তু নাটক যারা করছেন, ওই শিকারীর মূর্তি যেটাতে মালা দেওয়া হয়েছিল ওটা অপবিত্র হয়েছে বলে যারা গঙ্গা জল নিয়ে গিয়ে ছবি তোলাচ্ছেন আর যারা গোবর জল নিয়ে ছবি তোলাচ্ছেন তারাও নাটকবাজি কম করছেন না। বিরসা মুন্ডার প্রতি এদের কোনো ভক্তি নেই। ইতিহাস তাকে আমাদের স্মরণ করতে বলে, কেন এই মানুষটাকে আমরা শ্রদ্ধা জানাবো, তার জন্মদিন পালন করব, তার আদর্শকে আমরা আরো উজ্জ্বল করার চেষ্টা করব, সেসব প্রশ্ন নেই। গিমিক নাটক ভোটের জন্য কতটা গরিবকে বিভ্রান্ত করা যায়, গরিবের ভোট কত সহজে 2 ফুল ভাগাভাগি করতে পারে, গরিবকে কত সহজে বোকা বানাতে পারে, গরিবকে কত সহজে লোক দেখিয়ে কিংবা পুলিশের ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে পারে, তার চেষ্টা চলছে। এ জিনিস বেশি দিন চলতে পারে না। মানুষ এখন আস্তে আস্তে বুঝতে পারছেন তফসিলদার এদের বন্ধু নয়, বন্ধু হতে পারে না।
এরা লাল ঝান্ডা নিয়ে লড়াই করতে করতে মানুষের মতো মেরুদণ্ডটা সোজা করেছিল বাম সরকার ছিল যখন। জমির লড়াই, মজুরির লড়াই, অধিকার প্রতিষ্ঠার লড়াই, শিক্ষার জন্য লড়াই, স্বাস্থ্যের জন্য লড়াই। এই গরিব তফসিলি আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে মিছিলে হেঁটেছেন আর তাদের একটার পর একটা দাবি আদায় করেছেন। আর এগুলো সব এখন কেড়ে নেওয়া হচ্ছে, একটার পর একটা কেড়ে নেওয়া হচ্ছে। আমি আমার কথা শেষ করবো, সূর্যদার কথা শোনার জন্যই আপনারা অপেক্ষা করছেন। শুধু একটা কথা আপনাদের কাছে বলি, তৃণমূল কংগ্রেস এখন আর কিচ্ছু করতে পারবে না। রাতে ঘুমোতে পারছে না, দলটা থাকবে কিনা তার নিশ্চয়তা নেই। কতখানি ভয় পেলে একটা মুখ্যমন্ত্রী অমিত শাহ বেটাকে ফোন করতে পারে? আতঙ্কগ্রস্ত, বিকারগ্রস্ত ভদ্রমহিলা রাতে ঘুমোতে পারে না। তৃণমূলকে এখন চিতাকাটে বেঁধে নদী ঘাট নিয়ে যাওয়ার সময়। এ তৃণমূল জিতবে না, স্বয়ং পড়া হয়েছে, তৃণমূলকে বাঁচাতে পারবে না। আমি তৃণমূলের নেতাদের কারো মুখে হাসি দেখতে পাইনি, মুখ শুকিয়ে গেছে, আমসি হয়ে গেছে মুখ। এ তৃণমূল জিতবে না, এ তৃণমূল লড়বে না। এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা নেই। তৃণমূলের বহু নেতা এক পা তৃণমূলে আর এক পা বাড়ি আছে অন্য কোন দলে যোগ দেবে তার জন্য। লড়াই হবে বিজেপির সঙ্গে আমাদের। যে বিজেপি দেশ ভাঙছে, যে বিজেপি দেশ বিক্রি করছে, যে বিজেপি দাঙ্গা লাগাচ্ছে, যে বিজেপি গরিবের মধ্যে অনৈক্য তৈরি করছে, যে বিজেপি মানুষের বেঁচে থাকার লড়াইগুলো দূরে সরিয়ে রেখে কখনো পাকিস্তানের জুজু দেখাচ্ছে, কখনো চীনের জুজু দেখাচ্ছে, কখনো না রাম মন্দিরের ভাওতা করছে, এ বিজেপি কখনো দেশের ভালো করতে পারে না। এই বিজেপির সঙ্গে লড়াই, আরো বেশি মানুষকে সংগঠিত করে বিজেপির বিরুদ্ধে লড়াই, সে লড়াই আমাদের করতে হবে। বিজেপির এক নেতা পরশুর আগের দিন বলেছেন যে আমরা ঠিক করেছি বাংলাকে গুজরাট করবই। মাথাটা গেছে, মাথাটা গেছে এই কারণেই আমাদের দেশ স্বাধীন করবার জন্য যারা আন্দামানের সেলুলার জেলে ছিল, বিজেপি নেতাদের বলবো গিয়ে একবার নেম প্লেট গুলো পড়ে দেখুন, 100 জনের মধ্যে 80 জন বাঙালি, একজনও গুজরাটি নেই, একজনও গুজরাটি। আমাদের দেশে যতজন নোবেল প্রাইজ পেয়েছে, সে সাহিত্যে হতে পারে, সে বিজ্ঞানে হতে পারে, সে অর্থনীতিতে হতে পারে, বাংলায় যা আছে সেটাই দেশের মধ্যে সেরা। গুজরাটের একজনও গুজরাটের নেই। ব্যাংকের টাকা মেরে দিয়ে যারা বিদেশে গিয়ে টাকা দিয়েছে, এমন 38 জন ব্যাংক ডাকাত, ব্যাংকের টাকা জালিয়াতি করে মারা লোক, সব মোদির বন্ধু এবং গুজরাট। এই গুজরাটের সঙ্গে বাংলার তুলনা করে বাংলাকে গুজরাট করব যিনি বলছেন, তাকে বলছি আপনি বাংলাকে অপমান করছেন। বাংলাকে অপমান করছেন আপনি, এ কথা আপনি বলতে পারেন না, অধিকার আপনার নেই। ওনার যদি নোবেল প্রাইজ পাওয়ার দরকার আছে তো আপনি গুজরাটে চলে যান, গরুর দুধে কতটা সোনা পাওয়া যায় তা নিয়ে গবেষণা করুন, গোমূত্রে কি কি রোগ সারে তা নিয়ে গবেষণা করুন। বাংলাতে তো এসব হবে না, বাংলার মানুষ এসবে বিশ্বাসও করে না। কিন্তু এরাই এখন বলছে যে আমরা বাংলাতে সরকার করব। এ হবে না, এ হতে পারে না। মানুষের চোখ খুলছে। আজকেও আমাদের মিছিলে আপনারা দেখেছেন মানুষ কিভাবে অংশগ্রহণ করেছেন। সবটা মিলিয়ে আমি আপনাদের বলবো, আগামী দিনের লড়াই লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করে বিজেপিকে রাজ্য থেকে উৎখাত করার লড়াই। কিন্তু সে লড়াই সফল হবে না যদি তৃণমূলকে উৎখাত করার লড়াইটাকে আপনি কম গুরুত্ব দেন। দুটো একসাথেই লড়তে হবে। এই দুই দক্ষিণপন্থী শক্তি, এরা পরস্পরের সঙ্গে বোঝাপড়া করে চলে, দুজনেই সাম্প্রদায়িকতার বিষ বাষ্পকে ব্যবহার করে, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে।
হিন্দুর ভোট ওইদিকে, মুসলমানের ভোট এইদিকে, মাঝখানে কিছু পড়ে থাকবে 7%, ওটা লাল ঝান্ডা। এই জিনিস আর হবে না, এই জিনিস আর হবে না। এবার আমরা এই লড়াইটা আরো বৃহত্তর আকারে করতে চাই, সব মানুষকে সাথে নিয়ে করতে চাই। সব গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে তৃণমূল বিজেপির এই অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। তারই একটা গুরুত্বপূর্ণ ধাপ 26 তারিখের ধর্মঘট। গ্রামে গঞ্জে শহরে খেতে খামারে সর্বত্র কাজ বন্ধ রেখে এই সাধারণ ধর্মঘটকে আপনারা সফল করবেন। আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। কমরেডগণ, এখন সিপিআইএম দলের পলিট ব্যুরোর সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড সূর্য মিশ্র বলবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ইতস্তত করবেন না। যতক্ষণ কমরেড সূর্য মিশ্র বলবেন ততক্ষণ আপনারা যেমন আছেন তেমনটা থাকবেন, কেউ উঠবার চেষ্টা করবেন না। সভা শেষ হলে তারপরে যাবেন। এখন কমরেড সূর্য মিশ্র আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত বামপন্থী নেতৃবৃন্দ, উপস্থিত সাথী বন্ধু এবং ভাইরা ও বোনেরা, আমি আপনাদের যারা আমাদের সঙ্গে মিছিলে ছিলেন, এখানে এসেছেন, আমি দেখলাম দূর দূর এলাকার থেকে কেউ এসছেন। আর এখানকার যারা ছিলেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বুঝতে পারছি রোড আপনাদের মুখের উপরে পড়ছে, আমার তো পিছনের দিকে আছে আর আপনাদের মুখের উপরে পড়ছে, অসুবিধা আমি বুঝতে পারি। তাই আমি আপনাদের খুব বেশি বিরক্ত করতে চাই না। আমার বিশ্বাস হয় না যে আপনারা আমার চাইতে কম জানেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা প্রত্যেকে আমার চাইতে অন্তত বেশি জানেন, কারণ জীবনের লড়াই, বেঁচে থাকার লড়াইতে যে কেউ আছে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যে আক্রমণগুলো হচ্ছে এটা অনুভব করা যায়। আমি আপনাদের প্রথমে বলতে চাই 26 তারিখ যে ধর্মঘট, সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট, হরতাল, এগুলো আমাদের যত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আছে, বিজেপি তৃণমূল বাদ দিলে বাকি তারা দলের না, কিন্তু বিভিন্ন দলের লোক এই ট্রেড ইউনিয়নগুলোতে কাজ করেন। সেই হিসাবে তারা ফেডারেশন যত আছে, ট্রেড ইউনিয়ন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ফেডারেশন, মূলত কর্মচারী, ব্যাংক, বিমা, রেল ইত্যাদি, এইসব তারা দেখেছেন এটা। আর আপনারা জানেন যে সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি, কোঅর্ডিনেশন কমিটি একটা আছে, সারা দেশের বিভিন্ন কৃষক সংগঠন, ক্ষেত মজুর সংগঠন আর অন্যান্য সংগঠন অনেকে আছেন যারা কৃষকের স্বার্থে বিভিন্ন জায়গায় লড়াই করেন। 250 প্রায় হবে সংগঠন আছে, সব যে এখানে আছে বা সব একটা রাজ্যে আছে না, বিভিন্ন জায়গায় তারা আছে। তারা আমাদের এখানে রাজ্যে যা কর্মসূচি আছে সেটা হচ্ছে তারা গ্রামীণ বন্ধ হরতাল দেখেছেন 26 আর 27 তারিখ, আর আমরা সেইগুলো সমর্থন করবো, এটা সিদ্ধান্ত নিই। ওদের যা মিটিং সেসব হচ্ছে আপনারা জানেন, এখানে অনেকেই আছেন তারা ওই মিটিংয়ে থাকেন, এই মিটিংয়েও থাকেন। কাজে আপনারা জানেন তাদের সে লড়াই, আমরা মনে করেছি লড়াই আমাদের লড়াই, দেশের লড়াই, সব মানুষের লড়াই। কাজে এটা নয় যে আমরা এটা দেখেছি, আমরা এটা সমর্থন করছি এবং বলেছি সমর্থন করছি মানে বাড়িতে বসে করবো না, রাস্তায় নেমেই রাস্তার লড়াইটা রাস্তায় থাকবো, যে লড়াইতে আমরা থাকবো ওদের সঙ্গে। কলকাতায় একটা আমি কালকে ছিলাম, যা ঘুরিয়ে এসেছি আসবার আগে, 23 তারিখে একটা হবে, তারপরে 22 তারিখে বোধহয় 24 পরগনায় হবে,
যেটা সব তৃণমূল বিজেপি বিরোধী কংগ্রেস সহ দল মিলে তারা করবেন, কিন্তু সেদিন বিভিন্ন সংগঠনগুলো করছে। এই যারা দেখেছে আমরা বলছি ওরা আগে থাকবে, আমরা পিছনের দিকে থাকবো। দল খালি সামনে থাকাই লড়াইতে যথেষ্ট না, দুদিক রক্ষা করতে হয়, সামনে থাকতে হয় লড়ার জন্য, আর পেছন দিকে শত্রু আক্রমণ না করে তার জন্য দরকার। এই জন্যে ওই হবে আরো বড় লড়াই আসছে। ওরা বিবৃতি দিয়েছেন, আপনারা হয়তো পড়েছেন, যে এই 26 তারিখে হয়ে এটা শেষ হয়ে গেল। মানে এবছরের দিওয়ালি হয়েছে, কালী পূজা হয়েছে, ছট হবে, মহরম হয়েছে, ঈদ হয়েছে, আবার আসছে বছর হবে না, এরকম এরা যা বলেছেন, আমি যা পড়েছি, আপনারাও নিশ্চয়ই পড়েছেন ওদের আবেদন। এটা লড়াইয়ের শুরু, অনেক বড় লড়াই লড়তে হবে আমার। নিশ্চয়ই আপনাদের কেউ কেউ বলবে, আর সেটা বলা অস্বাভাবিক নয়, যে আপনাদের কোনো কাজ নেই, যে একটা মাঝে মাঝে একটা ধর্মঘট ডেকে দিলেন, হরতাল ডেকে দিলেন, বন্ধ তো এখন বলেছে সেই জন্য বন্ধ বলেন, কি না বলে কি বলে না তাতে কি যায় আসছে। যাই হোক, দোকানপাট গাড়ি ঘোড়া যদি সব বন্ধ থাকে, কলকারখানা শিল্প স্কুল কলেজ তো এমনিতে বন্ধ আছে, বাকি অত্যাবশ্যক পরিষেবা বাদ দিয়ে এই যেটা হয় সাধারণ ধর্মঘট, বলে আপনারা এটা মাঝে মাঝে ডাকেন কেন? যে কি হবে, একদিন ডেকে দিয়ে আর কোনো কাজ নেই আপনাদের, এইটা করছে। আমরা বলছি, যারা বলছেন এসব কথা, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা দূরে দাঁড়িয়ে আছেন হয়তো কেউ শুনছেন, না শুনলে না শুনছেন, কিন্তু নিশ্চয় কেউ শুনছেন। আমাদের উদ্দেশ্যে বলছি, আমরা যারা এখানে এসছি তো রোজ মাথায় নিয়ে হেঁটে এসছি, এখানে চেঁচামেচি করে, আর এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করছি, আর প্রত্যেক দিনই করছি, সকালে করছি, বিকালে করছি, রাত্রে করছি, এক মুহূর্ত আমাদের বিশ্রাম নেই। আমরা লড়াই ময়দানে আছি, সব সময় আছি, আর সব সময় আজীবন শেষ রক্তবিন্দু দিয়ে থাকবো, এতে কোনো সন্দেহ। তো আমি আপনাদের আবেদন করতে চাই, যারা আমাদের সমর্থন করেন, যারা এই ধর্মঘটকে সমর্থন করেন, সত্যি কি এটা একটা খালি ধর্মঘটের জন্য ধর্মঘট? খুশি হয়েছে কারো ধর্মঘট করতে? এই কয়লা খনির শ্রমিকরা যদি 3 দিন ধর্মঘট করলো, আপনি ভাবুন, শুক্র শনি রোববার আপনারা করলেন এই ধর্মঘট, যেটা সরকার দাবি মেনে নিতে বাধ্য হল। এটা লম্বা নয়, ছোট আছে। এখন লড়াইটা যে করলো, যদি শনিবার দিন কাজ করে, রোববার না এলেও রোববারের মাইনে পায়। 3 দিন ধর্মঘট হলে শুক্রবার, শনিবার, রোববার। অনেকে ভয় পাচ্ছিলেন যে আরে বাবা, তাহলে শনিবার দিন আর স্ট্রাইক হবে না, কারণ শনিবার দিন স্ট্রাইক করলে শনিবারের তো মাইনে পেল না, রোববারেরও পাবে, তাহলে কমে যাবে বলে।